সেকশন 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে আমরা অনেক কথাবার্তাই জানি, তাই না? আমরা এর মধ্যে অনেক কিছু জেনে ফেলেছি, যখন সেকশন 6 আলোচনা করছি তার মধ্যে অনেক কিছু আমরা জেনে ফেলেছি। তো এইখানে যে বিষয়গুলো আমরা জানবো সেই বিষয়গুলো হচ্ছে তাদের নিয়োগ সংক্রান্ত, ঠিক আছে? কারা এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত হবে। তো প্রথম 11 ধারার ক্লজ 1 বলে দেওয়া আছে যে জুডিশিয়াল সার্ভিস কমিশনে যারা থাকবে তাদের থেকে আমাদের জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে থেকে কী করা হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে? এই কথাটা বলা আছে। কে নিয়োগ দিবে বলা আছে সংবিধানের 133 অনুচ্ছেদের শর্তাংশের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক বিধি প্রণয়ন বিধি সাপেক্ষে, মানে রাষ্ট্রপতি যে বিধিটা প্রণয়ন করবে সেটা সাপেক্ষে করবে কে করবে হচ্ছে রাষ্ট্রপতি কি বানাবে, বিধি বানাবে। আর সরকার ওই বিধি অনুসারে কি করবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিবে। কোন কমিশন থেকে? জুডিশিয়াল সার্ভিস থেকে এদেরকে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এই কার্যবিধি বা বর্তমানে প্রচলিত অন্য কোনো আইনের অধীনে সরকারের নির্দেশ মোতাবেক কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এককভাবে বা সম্পূর্ণভাবে কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো ক্ষমতার অধিকারী হবে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর ক্ষমতার কথা এখানে নিয়ে এসছে, ঠিক আছে? অতিরিক্ত চিফ জুডিশিয়ালের ক্ষমতা কীভাবে বলছে যে চিফ জুডিশিয়ালের যে ক্ষমতা থাকবে সেই ক্ষমতা অথবা তাকে প্রদত্ত যে ক্ষমতা দেওয়া থাকবে, এই মানে তার সব ক্ষমতা অথবা কোনো নির্দিষ্ট ক্ষমতা কার থাকবে, এই এসিজেএম থাকবে। এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যত ক্ষমতা থাকবে তার সব কিছু অথবা তার মধ্যে কোনো ক্ষমতা যেগুলো সরকার তাকে দিবে সেই ক্ষমতাগুলো কার থাকবে, এই এসিজেএম থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে সরকার সরকারি গেজেটের মাধ্যমে সাধারণ বা বিশেষ আদেশের দ্বারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালত কোন স্থান বা স্থানসমূহে বসাতে নির্দেশ দিবে। এদের আদালত এই যে ম্যাজিস্ট্রেটগুলো আমরা দেখলাম এর মধ্যে এসিজেএম, তারপর একটা আছে সিজেএম আর জেএম যারা আছে, যাদেরকে আমরা সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস বলছি, তারা কোথায় বসবে, তাদের আদালত কোথায় বসবে সেই কথাগুলো কে বলে দিবে, সরকার। কীভাবে দিবে? গেজেটের মাধ্যমে। সরকার সরকারি গেজেটের মাধ্যমে তাদের বসার স্থান অর্থাৎ তাদের কোর্টগুলোকে কী করে দিবে, নির্ধারণ করে দিবে কে কোন কোর্টে বসবে, ঠিক আছে? এক এলাকায় এই চিফ জুডিশিয়ালের সংখ্যা, এডিশনালের সংখ্যা বেশি হইতে পারে আর এগুলোতে বেশি থাকে সাধারণত, ঠিক আছে? এখানে একটাও থাকতে পারে অথবা একাধিক থাকতে পারে, ঠিক আছে? তারপরে সরকার নিজে বা সরকার কর্তৃক হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শ করে জারিকৃত সাধারণ বা বিশেষ আদেশের সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সময়ে সময়ে স্থানীয় সীমানা নিরূপণ করতে পারবেন, যেখানে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপর এই আইন দ্বারা অপরযোগ্য কোনো ক্ষমতার সম্পূর্ণ বা আংশিক প্রয়োগ করতে পারে না। আমরা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগুলোকে দেখি তাদেরকে বিভিন্ন এলাকা ভিত্তিক তাদেরকে দেওয়া থাকে এবং দেখা যায় যে বিভিন্ন সময় তাদের এলাকায় এক এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অন্য এলাকায়ও দায়িত্ব দেওয়া হয়ে থাকে। এই দায়িত্বটা কে দেয়? এই দায়িত্বটা সরকার দিবে এবং এখানে আর একটা কথা অতিরিক্ত বলা হচ্ছে, ওটার নিচে দাগ দিবেন হাইকোর্টের পরামর্শ ক্রমে, হাইকোর্টের সাথে পরামর্শ ক্রমে সরকার নিজে দিবে অথবা সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের উপরে অর্পণযোগ্য ক্ষমতা কী করতে পারে, এক এলাকার ক্ষমতা আরেকজন ম্যাজিস্ট্রেটের কাছে দিতে পারে। আপনাদের যদি আদরের কথা ধরি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো অনেকেই আছে, তো দেখা যাচ্ছে এক একজনকে এক এক এলাকার জন্য দেওয়া হলো। কেউ হচ্ছে সদর এবং সেটার জন্য, কেউ পড়াইখানার জন্য, এরকম আছে। তো সরকার এরকম করতে পারে যে সদর এবং সিংড়ার জন্য আছে তাকে আরও একটা অ্যাড করে দিতে পারে, বিভিন্ন প্রেক্ষিতে দিতে পারে যে যদি ওই জায়গার যে অথরিটেটিভ যিনি আছেন তার যদি বদলি হয়ে কোনো কারণে না আসেন, ঠিক আছে? আপনারা অনেক সময় দেখবেন বর্তমান কোর্টে সম্ভবত কয়েকজন জাজ ইসে আছে, আপনাদের নাটক করে ট্রেনিংয়ে আছে বেশ কয়েকজনই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে সিভিলের ক্ষেত্রে, ক্রিমিনাল ক্ষেত্রে দুই ক্ষেত্রেই হতে পারে। এটা সিভিলের যে কী জানি ওর নাম
খাদিজা সম্ভবত, খাদিজা তো না সাদিয়া আঞ্জুমের সাথে আরেকজন কোড শেয়ার করতো, তুমি এখন ওই কোডে বসছো, এক্স্যাক্টলি, তো ওইখানে বসছে। এইভাবে করে ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রেও কি হতে পারে, এখতিয়ার বিভিন্ন হইতে পারে, এখতিয়ারগুলো কি হতে পারে, চেঞ্জ হতে পারে। এটা কি করবে, সরকার করবে, গভর্নমেন্ট করবে, গভর্নমেন্ট নিজে অথবা হাইকোর্টের সাথে, হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করবে। ঠিক আছে, কোনো সময় দেখবেন কোনো সেকশনে এভাবে লেখা আছে সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করবে, কিন্তু এটাতে সরকার নিজে অথবা হাইকোর্টের সাথে পরামর্শ নিজেও দিতে পারে, এটা ইনভ্যালিড হবে না। কিন্তু যেখানে হাইকোর্টের সাথে পরামর্শক্রমে লেখা আছে, যদি হাইকোর্টের পরামর্শ না নেয় সেটা ইনভ্যালিড হবে। ওকে, যেখানে বলা আছে এখানে পরামর্শ নিতে পারে নাও পারে, কিন্তু যেখানে বলা আছে পরামর্শ ক্রমে নিতে হবে, বা নাই যেখানে বা দিয়ে নিজের কথা লেখা নেই, সেখানে অবশ্যই তাকে পরামর্শ করতে হবে, মানুক না মানুক পরামর্শ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, স্যার বলছে এই ধারার যা কিছু থাক না কেন সরকার হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শ করে একটা নির্দিষ্ট সময়কাল নির্ধারণ করে সে সময়কালের জন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যাবলী সম্পাদনের নিমিত্তে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করতে পারেন এবং তৎসময়ে উক্ত ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনোরূপ দায়িত্ব পালন করতে সম্মত হবেন না। এটাতে কি করছে, এটাতে একটা খিচুড়ি কি দিয়েছে, কি খিচুড়ি বলছে, আমরা জানি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা হতে পারে, যারা শুধুমাত্র জুডিশিয়াল পরীক্ষা দেন, যারা জুডিশিয়ারি থেকে আসবে তারা। এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে সময়ে সময়ে হাইকোর্টের পরামর্শক্রমে সরকার কি করতে পারে, কখনো যদি এরকম প্রয়োজন হয় তখন কি করতে পারে, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কি করতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে। এবং খুব সুন্দরভাবে পরিষ্কার ভাষায় বলা আছে, যখন তাকে ওই দায়িত্বটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্বটা দেওয়া হবে তখনই তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কোনো কাজই করতে পারবেন না, কোনো দায়িত্ব তিনি পালন করতে পারবেন না। ওকে, তার মানে যদি এরকম কখনো কোশ্চেন থাকে যে অ্যাডমিন ক্যাডাররা কখনো কি করতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারে কিনা, তাহলে উত্তর হবে সেকশন 11 আলোকে 11-4 ধারাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কখনো সরকার যদি মনে করে এরকম ক্ষেত্রে হাইকোর্টের সাথে পরামর্শক্রমে কি করবে, হাইকোর্টের সাথে পরামর্শক্রমে একজন না নির্দিষ্ট সময়ের জন্য উল্লেখ করে বলা আছে, নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাওয়ার দিতে পারে এবং অন দ্যাট টাইম, ওই সময় ওই টাইম ফ্রেমের মধ্যে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার কোনো এক্সিকিউটিভ দায়িত্ব পালন করবেন না, তখন তার স্ট্যাটাস একটাই, শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, মানে নির্বাহী নাই না, তখন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে। তাহলে ধরেন স্যার হচ্ছে সিংহের থানার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, জি, যাকে ইউনো আমরা বলি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কোনো কারণে ওনাকে হচ্ছে যে জুডিশিয়াল পাওয়ার দিয়েছে সরকার, তাহলে ওই সিংহের থানার এখন ওই নির্বাহীর দায়িত্ব কে পালন করবে? এখন নির্বাহীর দায়িত্ব ওনাকেই থাকতে হবে, আপনার স্যার একটা শূন্য স্থান থাকবে না, তা থাকবে না, ওনার উপস্থিত এসিলেন্ট পালন করে তার দায়িত্ব যে মানে যদি না থাকে ওরকম ভ্রমণ আছে, তার ইমিডিয়েট নিচে যে আছে এসিল্যান্ড হতে পারে, আদার্স কোনো ম্যাজিস্ট্রেটকেও সরকার দায়িত্ব জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে ওই এলাকার জন্য, এরকম হতে পারে। তাকে যখন টেনে আনলো সাথে সাথে জেলা ম্যাজিস্ট্রেট কী করলো, ওখানে ইউএনএর দায়িত্ব আরও কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়ে দিতে পারে, এসিল্যান্ডকেও দায়িত্ব দিতে পারে। বিভিন্ন সময় আমরা দেখি যে ইউএনও যদি বদলি হয়ে যায় তার দায়িত্ব এসিল্যান্ডই পালন করে, আবার এসিল্যান্ড না থাকলেও ইউএনও পালন করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বোঝা গেল সেকশন 11। সেকশন 11তে পুরো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্পর্কে বলছে, তাদের নিয়ম কীভাবে হবে, তারা কে কী কোন দায়িত্ব পালন করবে, তাদের দায়িত্ব কে দিবে, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও কখনো যে এই দায়িত্ব পালন করতে পারে সেগুলো আমরা দেখতে পেলাম। ঠিক আছে, 12তে আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। স্পেশাল ম্যাজিস্ট্রেট, এই স্পেশাল ম্যাজিস্ট্রেট দুই প্রকার, এখানে কিন্তু বলে দেয়নি স্পেশাল কোন ধরনের ম্যাজিস্ট্রেট। ক্ষেত্রে স্পেশাল ম্যাজিস্ট্রেট জুডিশিয়ালিও কাজ করতে পারে, আবার এক্সিকিউটিভ ওয়েতেও কাজ করতে পারে। তাদেরকে অ্যাডমিনের থেকে স্পেশাল ক্ষমতা দিবে, তারা অ্যাডমিন হিসেবে কাজ করবে বা এক্সিকিউটিভ হিসেবে কাজ করবে, আর যাদের জুডিশিয়াল সার্ভিস থেকে নিবে তারা এখানে স্পেশালি কাজ করবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে। ঠিক আছে,
তো এখানে আমরা দেখি সরকার কোনো ব্যক্তির উপরে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারবে। প্রথম কি বলছে, সরকার কোনো ব্যক্তির উপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারবে, যে কোনো ব্যক্তি। এটা আমার তো দিতে পারে, সরকার যদি মনে করে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার জন্য আমাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে, কোনো বাধা নাই। এখানে আমার অ্যাডমিন ক্যাডার বয়ে আসতে হবে নট নেসেসারি। এখানে সরকার যাকে খুশি তাকে দিতে পারে এবং সেটা স্পেশাল। সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত, হ্যাঁ, এটা সেনাবাহিনীর অফিসারদেরকে এখন কি দেওয়া আছে, স্পেশাল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। রিসেন্টলি মনে হয় আবার বাড়িয়েছে, তাই না? এই এদেরকে কোন ক্ষমতা কিভাবে দিচ্ছে, স্পেশাল দিচ্ছে এই 12 ধারা অনুসারে। ফৌজদারি কার্যবিধি 12 ধারা অনুযায়ী 12 ধারা অনুযায়ী তাদেরকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখন এখানে একটা কথা বলা আছে, মেট্রোপলিটন বহির্ভূত এলাকায় রাখবেন, এখানে মেট্রোপলিটন বহির্ভূত এলাকায়। তবে শর্ত আছে, সহকারী পুলিশ সুপার তাদের নিম্নপদস্থ কোনো পুলিশ অফিসারের উপর অর্পিত হবে না। পুলিশ সুপার এদের অধীন কোনো ক্ষমতা সহকারী পুলিশ সুপার তার নিম্নপদস্থ কোনো পুলিশ অফিসারের উপর অর্পিত হবে না, এবং উপরোক্ত কোনো ক্ষমতা তদ্রুপ কোনো পুলিশ অফিসারের উপর অর্পিত হবে না যদি না শান্তি রক্ষার্থে অপরাধ দমনে এবং অপরাধী শনাক্তকরণ, গ্রেপ্তার এবং আটকের ক্ষেত্রে অথবা অন্য কোনো অপরাধীকে কোনো ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করতে প্রয়োজন হয়, অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইন দ্বারা তার উপর অন্য কোনো কর্তব্য সম্পাদনের দায়িত্ব হবে। এখানে সাধারণভাবে যে কথাটা বলছে সেটা হচ্ছে সহকারী পুলিশ সুপারের নিম্ন পদস্থ কাউকে এই দায়িত্বে সাধারণত দিবে না। এএসপির নিচে কাউকে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতা এই দায়িত্ব দিবে না, এবং শর্ত দিয়েছে যদি না বিশেষ পরিস্থিতি উদ্ভূত হয় সেই ক্ষেত্র ব্যতীত। ক্ষেত্রগুলো ওখানে লেখা আছে। আচ্ছা, তারপরে আছে, এত কঠিন করে পড়ার দরকার নেই, আমি যতটুকু বললাম ততটুকু মনে রাখবেন যে কি করতে পারে। এএসপির নিচে কাউকে সাধারণত দিবে না, সাধারণত তার নিচে নিম্নপদস্থ কোনো পুলিশ কর্মকর্তাকেও দিতে পারে যদি সেরকম পরিস্থিতি অ্যারাইজ করে, সেরকম পরিস্থিতি উদ্ভূত হয়। তারপরে আছে, যে ব্যক্তির উপর এই যে এই এত আলোচনা করলাম, এতটুকু করলাম, এরকম যদি দায়িত্ব দেওয়া হয় তিনি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে অভিহিত হবেন, এবং সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্ধারিত করেন এমন কোনো সময়কালের জন্য তিনি নিয়োগ লাভ করবেন। তাহলে তার সময়কাল কত হবে, সরকার কর্তৃক নির্দিষ্ট বা নির্ধারিত কোনো টাইম ফ্রেমের মধ্যে তিনি এই দায়িত্বটা পালন করবেন। যেমন প্রথমে কি দিয়েছিল, আর্মিদেরকে বলছিল 2 মাসের জন্য, তারপরে আবার বাড়িয়েছে, কতদিন বাড়িয়েছে, আবার মনে হয় 2 মাস নাকি, এরকমই 2 মাস নির্দিষ্ট টাইম চাইলে সরকার আপনার টাইম এটা বাড়াতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা টাইম থাকবে, যদি না বাড়ায় ওই দিনই শেষ। আচ্ছা, সরকার হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শক্রমে এই যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো, আগের এই যে 2 পর্যন্ত পড়লাম আমরা, এগুলো হচ্ছে এক্সিকিউটিভ রিলেটেড, এরপরে আসছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, কিন্তু কোন পার্সপেক্টিভ, জুডিশিয়াল পার্সপেক্টিভ। সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে কি করতে পারে, কোনো ম্যাজিস্ট্রেটকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম কোনো দায়িত্ব দিতে পারে, জুডিশিয়াল দায়িত্ব দিতে পারে, এবং তাদের যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারবেন যা এই আইনের অধীন উক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য, এবং বিশেষ মামলাসমূহ বা বিশেষ শ্রেণীবদ্ধ মামলাসমূহের প্রেক্ষিতে বা সাধারণ কোনো মেট্রোপলিটন বহির্ভূত এলাকায় উদ্ভূত মামলার প্রেক্ষিতে যা অর্পিত হয়। এরকম দেখা যাচ্ছে যে কোনো এলাকায় চুরি বেড়ে গেল, তো চুরি করার জন্য মানে যদি অ্যাজ ইউজুয়াল কোর্টে এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয় কগনিজেন্স কোর্টে, তাহলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কী হচ্ছে, প্রচুর পরিমাণে চাপ হয়ে যাচ্ছে কোর্টের জন্য, ঠিক আছে? সেই ক্ষেত্রে স্পেশাল একটা কোর্ট কী করতে পারে, সরকার অরিজিন করতে পারে, একটা নতুন করে তৈরি করতে পারে। এইখানে যে ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হবে তাকে বলা হবে তুমি এই জিনিসগুলো করতে পারো। সে যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটও যদি হয়, এবং তাকে যদি কগনিজেন্স নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় বা অধিকার দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তিনি সেই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? আমরা জানি সাধারণত কগনিজেন্স নিয়ে থাকেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে সাধারণ এলাকায় হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা কগনিজেন্স নিয়ে থাকেন সাধারণত। কিন্তু থার্ড ক্লাস কোনো ম্যাজিস্ট্রেটকেও সরকার কোনো একটা নির্দিষ্ট ক্ষমতা অর্পণ করতে পারে একটা নির্দিষ্ট টাইমের জন্য। তাহলে হতে পারে এটা কোনো এলাকায়
যে অপরাধটা বেশি হচ্ছে সেই অপরাধ রিলেটেড বলুন তো চুরির যত কিছু আসে সব চলে যাবে এই যে বিশেষ যে ম্যাজিস্ট্রেট আছে তার কাছে, ঠিক আছে? তাহলে এরা এই ক্ষমতা দিতে পারে সরকার, সরকার পারে কার পরামর্শ ক্রমে এই সিডির পরামর্শ হয়, তো ডিভিশনের পরামর্শ ক্রমে। সাধারণভাবে আমরা কিন্তু দেখছি যে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কি কগনিজেন্স নাই, কিন্তু কগনিজেন্স পাওয়ার নাই, কগনিজেন্সে নেওয়ার কোনো পাওয়ার নাই, কিন্তু এখানে সরকার যদি পাওয়ার তাকে দেয় তাহলে হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যে ম্যাজিস্ট্রেটের উপর এই ক্ষমতা দেওয়া হলো তিনি বিশেষ ম্যাজিস্ট্রেট বলে অভিহিত হবেন এবং সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ সাপেক্ষে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্ধারণ করবেন এমন কোনো সময়কালের জন্য তিনি নিয়োগ লাভ করবেন। এটা এই কথা আমরা বলে ফেলছি অলরেডি, যে এই যাকে দেওয়া হলো তিনি একজন স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাউন্ট হবেন, তাকে নির্দিষ্ট টাইমের জন্য ওই ক্ষমতাটা দেওয়া থাকে। 2 মাস থাকে, 2 মাস পরে যদি সরকার আর কোনো কথা না বলে, তার টাইম ফ্রেম না বাড়ায়, ওই 2 মাসই তার শেষ, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে সরকার হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শক্রমে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোনো বা সকল ক্ষমতাবলী অর্পণ করতে পারেন যা এই আইনের অধীন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণ এবং বিশেষ মামলা বা বিশেষ শ্রেণীবদ্ধ মামলাসমূহের প্রেক্ষিতে সাধারণ কোনো মেট্রোপলিটন এলাকার মামলার প্রেক্ষিতে যা অর্পিত হয়, যেটা আমরা 4-এ বললাম সেটাই 5-এ বলছে মেট্রোপলিটন এরিয়ার জন্য। কি প্রবলেম? পানি মানে খুব ইয়ে হচ্ছিল, পানি থেকে মিস। তাহলে 5-এ যেটা বলছে 4-এর কথা বলছে, 4-এরটা বলছে হচ্ছে জেলা ভিত্তিক, আর 5-এরটা বলছে শুধুমাত্র মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যদি এরকম পরিস্থিতি উদ্ভূত হয় সেখানে একজন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা যাবে এবং তার প্রত্যেকটা ক্ষমতা যেটা সরকার তার উপর অর্পণ করবে সে প্রত্যেকটা ক্ষমতায় পালন করার ক্ষমতা রাখবে, ঠিক আছে? এবং 6-এ বলছে এই যে এই ক্ষমতা তাকে দেওয়া হলো তিনি একজন বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে কাউন্ট হবেন এবং সরকার যে টাইমের জন্য তাকে নিয়োগ দিয়েছে সেটা দেখেন। আমি যদি আবার একটু অ্যানালাইসিস করি, সামারি করি, 12-তে 1 এবং 1-এর কথা বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা, আর 2-এ বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টাইম ফ্রেমের কথা, তারপরে 3-এ বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা, বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং 5-এ বলছে সরি 3-এ বলছে বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা, আর 4-এ বলছে বিশেষ ম্যাজিস্ট্রেটের হচ্ছে টাইম ফ্রেমের কথা, কিন্তু সরকার যে টাইমের জন্য তাকে এই ক্ষমতা দিবে সেই টাইম পর্যন্ত এটা বলবৎ থাকবে। 5-এ বলছে মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা, আর 6-এ বলছে সরকার যে টাইমের জন্য তাকে নির্ধারণ করবে সেই টাইমের মধ্যেই তাকে এখানে কাজ করতে হবে, তার জন্য ওই ক্ষমতা ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। 4 এবং 6-এ এখানে বলা আছে সরকার কার সাথে পরামর্শ করবে, হাইকোর্টের সাথে পরামর্শ করবে, ঠিক আছে? কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করার কথা বলা নেই। আমি ভেঙে ভেঙে বুঝাইলাম, সহজ হবে এবার বুঝতে। এত বড় সেকশন মনে হচ্ছিল যে কী হচ্ছে এখানে, খুব ইজিলি মনে রাখবেন। 1 নাম্বার যে উপধারা সেখানে বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা। 2-এ বলছে ওই নিয়োগের সময়কালের কথা, কার সাথে পরামর্শ করবে এখানে, কারোর সাথে না, একা একা। তারপরে 3-এ বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা, যে কাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সরকার দিতে পারে সেই কথা বলা হয়েছে, এবং 5-এ বলা হচ্ছে 4-এ বলা হচ্ছে তার টাইম ফ্রেম 3 আর 4 দিয়ে একসাথে, 3 আর 4 একটা গ্রুপ, আবার 5 আর 6 আর একটা গ্রুপ। এই ছোটো ছোটো করে যদি ভাগ করি 1 আর 2 হচ্ছে নির্বাহী, 3 আর 4 হচ্ছে জুডিশিয়াল, আর 5 আর 6 হচ্ছে মেট্রোপলিটন এরিয়া। বুঝা গেল? এটা সহজভাবে বুঝলেন? ইয়েস স্যার। জটিল পুরো সহজ, সহজ পুরো জটিল। 15-তে বলছে ম্যাজিস্ট্রেট বেঞ্চ, বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেট, বেঞ্চেস অফ ম্যাজিস্ট্রেট। বেঞ্চ বলতে আপনারা কি বুঝেন? বেঞ্চ বলতে বেঞ্চ নাই, কি বুঝবেন? বেঞ্চ তো নাই আপনাদের। বেঞ্চ বলতে স্যার বুঝি তারা যে আদালতে গেলে ওই ম্যাজিস্ট্রেট বা হচ্ছে জজ যে চেয়ারে বসে থাকে সামনে যে বেঞ্চ, মানে যে টেবিল চেয়ার নেই ওটাকে বেঞ্চ বুঝি আমি। হ্যাঁ স্যার, আমরা যেটা দেখি, হ্যাঁ ওটা বেঞ্চ ওটা হচ্ছে বেঞ্চ। এই তো ওটা যেটা আমরা দেখি এটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ। হ্যাঁ,
এটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ। কয়জন বসে একটা কোর্টে? একজন বসে। দেখি আমরা সাধারণত এটাকে সিঙ্গেল বেঞ্চ বলি। হ্যাঁ ঠিক আছে, ওটাকে বেঞ্চ বলে। আর অ্যাডভোকেটদের যে জায়গা ওটাকে বার বলে। হ্যাঁ। বেঞ্চ আর বার। একদিন আপনাদের একটা ডিবেট নিব, কারা বেঞ্চের পক্ষে কারা বারের পক্ষে। আচ্ছা, ওই বেঞ্চের পক্ষে। তো বলছে যে বেঞ্চেস অফ ম্যাজিস্ট্রেট, যদি একাধিক ম্যাজিস্ট্রেট দুই বা ততোধিক মানে একের অধিক বসতে হবে, এরকম ম্যাজিস্ট্রেট যদি কি করে এক জায়গায় কোনো মামলা দেখাশোনা বা মামলা ট্রায়ালের জন্য বসে, তাহলে সেটাকে বেঞ্চ বলা হয়। কিসের বেঞ্চ? ম্যাজিস্ট্রেট, বেঞ্চেস অফ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, সরকার এলাকার বাইরে, কোন এলাকার বাইরে? মেট্রোপলিটন এলাকার বাইরে। এই বেঞ্চটা কোথায় থাকবে? সাধারণত এইখানে এই 15 ধারাতে বলছে, কিন্তু কোন এলাকায়? মেট্রোপলিটন এলাকার বাইরে। স্যার এখানে তো মেট্রোপলিটন কথা হয়নি, এলাকার বাইরে। এখানে এলাকা বলতে কি বুঝবো? সব সময় তো এটা তো ভুল থাকতে পারে, বললাম না। এবার ইংরেজিটা পড়ে, ইংরেজিটা পড়ে। আচ্ছা, the government may direct any two or more magistrates in any place outside আউটসাইড। okay sir এর জন্যই মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, যে কোনো জায়গায় প্রবলেম রাইজ করে। আপনি এখানে বুঝলেন সরকার এলাকার বাইরে। কোন এলাকার বাইরে? বাংলাদেশের বাইরে নাকি নাটোরের বাইরে? আপনি হচ্ছে ইয়াকে ফোন দিবেন, ইন্ডিয়াতে আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে এখানে আপনার একটা ভুল আছে, সংশোধন করা হবে, সংশোধন amendment আনা যাবে। আচ্ছা, আপনারটা নতুন না? হ্যাঁ স্যার, নতুন তো হ্যাঁ বলবেন ফোন দিয়ে যে আপনার একটা ভুল আছে, নাম্বারটা আপনাকে এখন দিয়ে দিই। আচ্ছা, তাহলে আপনি পরিসংশোধন করার পরে নিয়ে নাম্বার দাও। সরকার মেট্রোপলিটন এলাকার বাইরে কোনো স্থানে 2 বা ততোধিক সংখ্যক ম্যাজিস্ট্রেটকে একত্রে বেঞ্চ গঠনের নির্দেশ প্রদান করতে পারে এবং আদেশ দ্বারা এরূপ বেঞ্চের উপর এই কার্যবিধি অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অর্পিত বা অর্পণযোগ্য ক্ষমতা প্রদান করতে পারে এবং সরকার যেরূপ সঠিক মনে করেন সেরূপ সকল মামলা অথবা সে সকল শ্রেণীর মামলায় ওই স্থানীয় উক্ত ক্ষমতা প্রয়োগের নির্দেশ প্রদান করতে পারে। এখানে কথা খুবই সোজা। এটা হচ্ছে যেখানে সরকার যদি মনে করে কোনো এলাকায় বেঞ্চ স্থাপন করা দরকার, চাইলে নির্দেশ দিতে পারে এবং সেখানে সেই বেঞ্চটাকে এই মানে এতদিন আমরা কি শিখছি? শিখছি হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কি, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কি, থার্ড ক্লাসের ক্ষমতা কি এবং চিফ জুডিশিয়ালের ক্ষমতা কি, এটা আমরা জানি। তো এখানে বেঞ্চকে ওরকম ক্ষমতা দিবে যে এই বেঞ্চের ক্ষমতা কি হবে, সে কি করতে পারবে, এরকম ক্ষমতা বেঞ্চকে দিয়ে দিবে যে বেঞ্চ প্রথম শ্রেণীর সমস্ত মামলা নিতে পারবে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা যে সমস্ত কার্যক্রম করতে পারবে সেগুলো সে অ্যাপ্লাই করতে পারবে, এরকম বলে দিবে। বলে দেওয়ার মাধ্যমে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এদের ক্ষমতা কি হবে। যে ক্ষমতা দেওয়া থাকবে প্রত্যেকটা ক্ষমতায় এই বেঞ্চ পালন করতে পারে। ঠিক আছে, সিঙ্গেল ম্যাজিস্ট্রেটরা যেরকম ক্ষমতা পালন করতে পারবে, এই বেঞ্চও সেরকম ক্ষমতা পালন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধু মেট্রোপলিটন এরিয়ার বাইরে কিনা, মেট্রোপলিটন এরিয়ার ভেতরে হবে কিনা? আপনারা এই সেকশন পড়ে কি বুঝলেন? মেট্রোপলিটন এরিয়ার বাইরে। এবার চলে আসুন। কিন্তু স্যার বেঞ্চ সমূহ পড়েন একবার। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রণীত বিধিমালা সাপেক্ষে যে কোনো 2 জন বা ততোধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে একটি বেঞ্চ হিসেবে একত্রে বসতে পারবেন। তাহলে মেট্রোপলিটন এরিয়ার মধ্যেও বেঞ্চ বসতে পারবে। বুঝা গেল? আমরা এখানে শুধু মানে এখানে আমাদের আলাদা করা হয়েছে মেট্রোপলিটন আর জুডিশিয়াল আলোচনা করা হয়েছে আগে। মেট্রোপলিটন যেহেতু পরে হয়েছে, তাই না? মেট্রোপলিটন পরে হয়েছে না? আগে কি আমাদের মেট্রোপলিটন সিস্টেম ছিল? না, ছিল না। মেট্রোপলিটন পরে আসছে, এর জন্য আলাদা করে একটা করছে, আলাদা একটা ভাগ করছে, টপিকের ভাগ করে দিচ্ছে। সেটা হচ্ছে 18 থেকে 25 পর্যন্ত। 25 না, 18 থেকে বেসিক্যালি হচ্ছে যে 21 পর্যন্ত। 18 থেকে 21 পর্যন্ত আলাদা একটা ভাগ করছে। মেট্রোপলিটন এরিয়ায় ম্যাজিস্ট্রেটদের বিভিন্ন ক্ষমতার মধ্যে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে।
তাহলে আমরা ম্যাজিস্ট্রেট সাধারণ ম্যাজিস্ট্রেটের বেঞ্চ দেখলাম 15 ধারায় আর মেট্রোপলিটনের বেঞ্চ হচ্ছে 19 ধারায়। ঠিক আছে, আমরা ওখানে যাবো আমরা আস্তে আস্তে। স্যার ওটা বুঝলাম না। 15 ধারায় খুবই সোজা কথা বলছে, বলছে সরকার নির্দেশ দিয়ে কোনো এলাকার জন্য একাধিক ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে একটা বেঞ্চ গঠন করতে পারে। যে কোনো এলাকায়, যে কোনো এলাকায়, কোন এলাকায় মেট্রোপলিটন এরিয়ার বাইরে, যে কোনো মেট্রোপলিটন এরিয়ার বাইরের এলাকায়। ঠিক আছে, আচ্ছা ওই মহানগর এলাকার বেঞ্চ গঠন নির্দেশ দিতে পারে। মহানগর এলাকায়ও পারে, ওখানে আপনি মিলাইলে হবে না। ওটা কি, ওটা বই না আছে নোট? বই স্যার দেয়া যায়। ওটা কত কত সেকশন দেখেছিলাম? 15 নম্বর 15তে কি বলা আছে পড়েন? ম্যাজিস্ট্রেট বেঞ্চ সরকার 2 বা ততোধিক সংখ্যক ম্যাজিস্ট্রেটকে মহানগর এলাকা বেঞ্চ গঠন নির্দেশ দিতে পারে। মহানগর এলাকায় তার যদি থাকে 15 ধারায়, ওটা হবে মহানগর এলাকার বাইরে। ওটা ভুল থাকতে পারে। ইংলিশটা একটু পড়েন তো। ইংলিশ আউটসাইড আছে। ঠিক আছে, তাহলে ওখানে আপনি একটু বাংলাতে লিখে নিতে পারেন মহানগর এলাকার বাইরে। মহানগর এলাকার কথা বলছে 19 ধারায়। এবং আরেকটা সূক্ষ্ম পার্থক্য আছে, 15 ধারায় যে বেঞ্চটা গঠন হবে এটার জন্য নির্দেশ দিবে কে? সরকার। আর 19 ধারায় নির্দেশকে দিবে সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দেখেন একবার কি লেখা আছে। ও হ্যাঁ স্যার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রণীত বিধিমালা সাপেক্ষে যে কোনো 2 বা ততোধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে একটি বেঞ্চ হিসেবে জি। বুঝতে পারে। এখানে যেটা একটু ভুল বলতে একটু কনসেপশন ক্লিয়ার করে দিই। এখানে বলছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রণীত বিধিমালা। এটা কি বুঝলেন? এটা দ্বারা কি বুঝলেন? চিফ মেট্রোপলিটন যে বিধিমালা তৈরি করছে সেটা সাপেক্ষে। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে একটা বিধি আছে, বিধিমালা সাপেক্ষে বিধিমালার অনুযায়ী চিফ মেট্রোপলিটন কি করতে পারে? বেঞ্চ তৈরি করতে পারে। বিধি চিফ মেট্রোপলিটন তৈরি করে নাই, বিধি কে করছে? রাষ্ট্রপতি বিধি তৈরি করছে। সরকারের কোনো বিধি হতে পারে, ওই বিধি সাপেক্ষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি করতে পারে? নিয়োগ করতে পারে, বেঞ্চ তৈরি করতে পারে। ইংলিশটা একবার পড়েন, ইংলিশটা একবার পড়েন। Any 2 or more of metropolitan magistrates may, subject to the rules made by the chief metropolitan magistrate, sit together as স্যার ওই কম আছে বুঝতে পারছি। তো এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তারপরেও ব্যাপারটা আমি আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো, যদি আমার কাছে ক্লিয়ার মনে হয় আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে 15 ধারায় বলছে মেট্রোপলিটনের বাইরে, আর 19 হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার জন্য। আর ব্যাপার হচ্ছে কাদের নিয়ম? ম্যাজিস্ট্রেটদেরকে বেঞ্চের একটা ব্যবস্থা, বেঞ্চ গঠন করা। যে আমরা জানি সাধারণত বেঞ্চ কোথায় বসে? হাইকোর্টে বসে, মানে যেটাকে আমরা ডুয়েল বেঞ্চ বা এরকম বেঞ্চ বলতে পারি। তো আমরা সাধারণ লোয়ার কোর্টে যেগুলো দেখি সেগুলো হচ্ছে সিঙ্গেল বেঞ্চ। ঠিক আছে, তো বলছে বেঞ্চের কথা একবারে বলছে, মানে যেখানে একাধিক কি থাকবে? জাজ থাকবে, প্রিজাইডিং জাজ একাধিক থাকবে। তো সেক্ষেত্রে যদি সরকার কোনো এলাকায় মনে করে তাহলে এরকম বেঞ্চ গঠন করতে পারে, সেই কথা এখানে বলা আছে। এবং তার জন্য কি যে নির্দিষ্ট যে ক্ষমতা দেওয়া থাকবে সেই ক্ষমতাগুলো সব কিছুই তারা অ্যাপ্লাই করতে পারবে। 16 ধারা বলছে পাওয়ার টু ফ্রেম রুলস ফর গাইডেন্স অফ বেঞ্চেস। করেনি ব্যাপারটা না, যখন আইন হয়েছে তখন তো করেনি। এরকম অনেক জিনিস থাকবে, যে তৎক্ষণাৎ হয়নি, আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন আসছে, কিন্তু আইন তো আর চেঞ্জ হয়নি। আইন তো ওইভাবেই থাকবে, হবে, এইভাবেই লেখা আছে। আইন যখন লেখা আছে, ধরেন একটা আইন হলো যে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তকিয়াতে কি হবে? স্থাপিত হবে বা স্থানান্তরিত হবে। তো যখন আইনটা বানানো হয়েছে তখনও কি হয়নি? ইউনিভার্সিটিটা স্থানান্তরিত হয়নি বা স্থাপিত হয়নি। তো যখন স্থাপিত হয়ে গেছে তখন তো ওই আইনটা চেঞ্জ করবে না, কারণ এটা শুরুর কথা, উদ্দেশ্যের কথা বলা হচ্ছে। ওটা ওভাবেই থাকবে, এখনো আমাদের এখানে হয়েছে কি হয়নি আমি এটা সঠিক বলতে পারবো না। কোনো এলাকায় বেঞ্চ সাধারণত ঢাকা এলাকাগুলোতে, মানে বিসি শহরগুলোতে বেঞ্চ তৈরি করতে পারে, করে থাকতে পারে, আমার জানা নেই এক্স্যাক্টলি, কিন্তু করার ক্ষমতা আছে এতটুকু অ্যাবসলিউট। সরকার যদি চায় তাহলে এরকম বেঞ্চ তৈরি করে দিতে পারে, আবার চাইলে মেট্রোপলিটন এরিয়াতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৈরি করে দিতে পারে।
কনসেপ্ট আরেকটা ক্লিয়ার হলো আমার এখন, সেটা হচ্ছে পরেরটা দেখেন, বেঞ্চ পরিচালনার জন্য বিধি প্রণয়নের ক্ষমতা। কে বেঞ্চ পরিচালনার জন্য কি করতে পারে? বিধি প্রণয়ন করতে পারে। এই বেঞ্চটা কিভাবে চলবে? এটা কোনো ধারায় দেওয়া যে বেঞ্চ তৈরি, যে বেঞ্চ, এই বেঞ্চটা কিভাবে চলবে তার সে কোন মতো চলবে এই নিয়ম কানুন দিয়ে একটা বিধি তৈরি করতে পারে কে? সরকার অথবা সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে 19 ধারায় আপনারা যেটা পড়েছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওটা তিনি সেই হচ্ছে কি করছে, ওই বিধিটা তৈরি করছে। তার তৈরি বিধি অনুযায়ী কি করতে পারে সে? বিধিমালা, তার তৈরি বিধিমালা অনুসারে সে মেট্রোপলিটন এরিয়াতে বেঞ্চ স্থাপন করতে পারে। তাহলে 16তে কি? 16 হচ্ছে কোন কোন বিষয়ে কি করতে পারে, কোন কোন বিষয়ে বিবেচনা করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকার করতে পারে বেঞ্চ বিধি প্রণয়ন করতে পারে। কি কি বিষয়ে? বিচার্য মামলার শ্রেণী, ওইখানে কি কি মামলা বিচার করা হবে প্রথম কথা। তারপরে বৈঠকের সময় এবং স্থান, কোথায় এবং কখন বসবে, কখন এবং কোথায় এবং কখন বসবে তারা, এগুলা নির্ধারণ করে দিবে। তারপরে বিচার কার্য পরিচালনার জন্য বেঞ্চ গঠন, আচ্ছা এটা তো গেল। বৈঠকে উপস্থিত ম্যাজিস্ট্রেটগণের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে তা মীমাংসার পদ্ধতি। ধরেন দুজন ম্যাজিস্ট্রেট আছে, একজন হ্যাঁ বলছে একজন না বলছে, তখন কি হবে? তখন কি হবে? অবশ্যই তারা ভদ্রলোক, মারামারি করবে না। তো কিভাবে মীমাংসাটা হবে? এরকম হতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে একজন একটা কাস্টিং ভোট দিতে পারে, সেও মামলাটা দেখবে, সে এটা আমি বলছি এরকম হবে না, নেসারিলি হতে পারে। ঠিক আছে, অথবা বলতে পারে যে আমাদের যেহেতু হচ্ছে না, তোমরা একমত হতে পারছো না, তাহলে এটা ট্রান্সফার করে দাও, যে কোনো ফর্মুলাই থাকতে পারে। এটা তারা বিধি তৈরি করবে এভাবে যে তাদের এই ফর্মুলাটা কি হবে, তারা এইটা তৈরি করতে পারবে, এটা তাদের হ্যাঁ। এটা কি করবে? চিফ মেট্রোপলিটন অথবা সরকার। আর চিফ মেট্রোপলিটন যদি করে তাহলে কি সরকারের অনুমতি সাপেক্ষে, ঠিক আছে, নিয়ন্ত্রণ সাপেক্ষে এই জিনিসটা করবে। বোঝা গেল কতটুকু? প্রশ্ন আছে কারো? পেছনে শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা ছোট করে একবার সামারি করি। তাহলে 16 ধারা বুঝলাম আমরা, আমি একটু বলি তারপর আপনি বলেন। 15 ধারাতে বলছে ম্যাজিস্ট্রেট সমূহ বেঞ্চ গঠন, কোনো একটা কোনো নির্ধারিত দায়িত্ব দেওয়ার জন্য কোনো এলাকায় সরকার কি করতে পারে, মেট্রোপলিটন এরিয়ার বাইরে সরকার বেঞ্চ গঠন করে দিতে পারে ম্যাজিস্ট্রেটদের জন্য। সেই বেঞ্চে কি ধরনের মামলা আসবে, কোন শ্রেণীর মামলা আসবে, সেগুলো নির্ধারণ করে দিবে। কে করে দিবে? সরকার তৈরি করে দিতে পারে। আবার ওই বিধি অনুযায়ী কে বিধি বানাতে পারে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেও বিধি প্রণয়ন করে দিতে পারে। এবং তার যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোর মধ্যে বিচার্য মামলার শ্রেণী, কোন শ্রেণীর মামলাগুলো তার আদালতে আসবে, ওই বেঞ্চে আসবে, সেটা। দ্বিতীয়ত হচ্ছে বৈঠকের সময় স্থান, কোথায় কখন বসবে, এটা। তারপরে বলছে বিচার কার্য পরিচালনার জন্য বেঞ্চ গঠন। বেঞ্চ গঠন বলতে বলা আছে কোন কোন ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে এই বেঞ্চ গঠন করা হলো। দেখা গেল একটা বিধি প্রণয়ন করে দিল বা একটা অর্ডার দিয়ে দিল যে এখানে সলিমুদ্দিন এবং কলিমুদ্দিন তারা এখানে ম্যাজিস্ট্রেট হিসাবে বসবে, ঠিক আছে। বসে তাদের নাম আগে পিছিয়ে থাকবে, জনাব সলিমুদ্দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরকম। হ্যাঁ, মিসেস মাইনি ব্যাপার, মিস ইভা খাতুন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো ধরেন একটা বেঞ্চ। আচ্ছা, গেল। তাহলে 15 16 এভাবে গেল। কিছু বলছিলেন স্যার? স্যার আমি বলছিলাম হচ্ছে এই 16 ধারাতে বুঝলাম আমরা যে সরকারও বিধি প্রণয়ন করতে পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিধি প্রণয়ন করতে পারে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকার বাইরে যে বেঞ্চ বসবে তা সেই ক্ষেত্রে। চিফ জুডিশিয়াল তো আর মেট্রোপলিটনে কিছু করতে পারবে না, না অন্য কোনো ক্ষেত্রে বিধি প্রণয়ন করতে পারে কিনা সেটা কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল আইনে যে ক্ষমতা দেওয়া আছে আপনারা একটু এমনি পড়বেন। সিআরপিসি একদম লাস্টে চলে যাবেন। লাস্টে হচ্ছে যে 3rd এবং 4th শিডিউল, এমনি পড়বেন, মনে রাখার দরকার নেই, এমনি একটু পড়বেন। যে ওইখানে ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা দেওয়া আছে 3rd শিডিউলে আর 4th শিডিউলে, তাদের উপর অতিরিক্ত ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতাগুলো আলোচনা করা আছে। ওটা একটু পড়ে নেবেন, তাহলে বুঝবেন যে কি কি করতে পারে, কি করতে পারে না। মানে সেকশন রেফার করে দেওয়া আছে, এই ক্ষমতা তারা আছে।
আচ্ছা 17 ধারাতে আসি। 17 ধারা হচ্ছে সাবঅর্ডিনেশন। কোন আদালত কোন আদালতের অধস্তন হবে সেই বিষয়ে এখানে বলে দেওয়া আছে। তো সংক্ষেপে আমরা বলি অল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হবে। আমরা কি সাবঅর্ডিনেশন সিভিল কোডের ক্ষেত্রে পড়েছি? হ্যাঁ পড়েছি, সিভিল কোডে আমরা পড়ছি সাবঅর্ডিনেশন। হ্যাঁ এটা এখানেও পড়ছি না, সাবঅর্ডিনেশন পরেও মনে হয় পড়ছি। না সিভিলে পড়ছি যে যে সমস্ত মানে জেলা জাজ হচ্ছে যে হাইকোর্টের অধীনে থাকবে এবং জেলা জাজ এবং তার জেলা জাজের নিচে যারা থাকবে তারা সব হাইকোর্ট এবং জেলা জাজের অধীনে থাকবে। এটা আপনি ভুল করছিলেন। আচ্ছা সেকশন 17 তো বলছে সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন ম্যাজিস্ট্রেট এই যে যত প্রকার ম্যাজিস্ট্রেটের আলোচনা করলাম এদের সাবঅর্ডিনেশন কোন দিকে আসবে। এখন বলছে অল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবে? জেলা ম্যাজিস্ট্রেট। তারা হচ্ছে ডিস্ট্রিক্ট পিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবে, তার অধীনস্থ হবে। ঠিক আছে। এবং তিনি কি করতে পারেন সময়ে সময়ে এই কার্যবিধির সঙ্গে মিল রেখে ও তার সাবঅর্ডিনেট যে ম্যাজিস্ট্রেটরা আছে তাদের কর্মবণ্টন দিতে পারবেন। কে কোন এলাকায় কখন কি দায়িত্ব পালন করবেন সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক করে দিতে পারবেন। ইউএনএকে কে নিয়োগ করবে? ইউএনএ হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইউএনএকে ওই দায়িত্ব দিবে। ঠিক আছে। যদি আপনি এই থানার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন। আচ্ছা 11 আচ্ছা 2 ধারা 11 এবং ধারা 12 আচ্ছা এগুলো আমার জানার দরকার নেই। সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগুলো নিয়ে আলোচনা করছি তারা সবাই বেঞ্চ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অধস্তন হবে, যিনি সময় সময় ম্যাজিস্ট্রেট কিন্তু এই যে এর আগে আলোচনা করলাম যে ম্যাজিস্ট্রেটদের একটা বেঞ্চ, এই বেঞ্চ সহ অন্যান্য সকল ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ হবে? চিফ জুডিশিয়ালের অধীনস্থ হবে। অল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনক্লুডিং কি বেঞ্চ সহ তারা কার অধীনস্থ? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হবে। এবং তিনি কি করতে পারবেন? এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই যে এদেরকে সরকারের বিধি সাপেক্ষে বা আইন সাপেক্ষে তাদের কর্ম বন্টন করে কার কোথায় দায়িত্ব দিবে, কার কগনিজেন্স থাকবে, কার কগনিজেন্স থাকবে না। তারপরে দেখা যাবে কোনো ম্যাজিস্ট্রেট কোনো অ্যাডভোকেটের সাথে কোনো খারাপ বিহেভ করছে কিনা, খারাপ বিহেভ করার কারণে তার কগনিজেন্স ছুটে গেছে কিনা, এগুলা কে নিয়ন্ত্রণ করবে? সিজেএম নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে। মেট্রোপলিটনের বাইরে আর মেট্রোপলিটন হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর পরেরটাতে বলা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে অল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইনক্লুডিং বেঞ্চ সেটা হচ্ছে সিএমএম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। আর এটা যা আছে সব জেলা যা রাজাদের অধীনে থাকে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যা আছে এই জেলা পর্যায়ে মেট্রোপলিটন হোক আর যা হয় হোক সব রাজাদের অধীনে থাকে। আচ্ছা আর একদম লাস্ট কথা এটাই বলছে এই যে যত আছে এরা বাদে কিন্তু ঠিক আছে ওটা আলাদা আছে ওদের ফাংশন আলাদা। ওরা বাদে সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহকারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা জজের অধস্তন হবে। সকল চিফ জুডিশিয়াল দায়রা জজের অধস্তন হবে।
সেশন জাজের আন্ডারে। আর মেট্রোপলিটন এরিয়ার জন্য কি হবে? মেট্রোপলিটন যে সেশন জাজ আছে তার অধীনস্থ হবে। দেখো এই মেট্রোপলিটন যে জুডিশিয়াল বেঞ্চ আছে, মেট্রোপলিটন যে চিফ মেট্রোপলিটন আছে, এই চিফ মেট্রোপলিটন কিন্তু কি হবে না, জেলা বা দায়রা জাজের অধীনে কিন্তু আসবে না। ঠিক আছে, এনার অধীনে কিন্তু এ যাবে না। ও যাবে কোথায়? ও যাবে মহানগর দায়রার আন্ডারে, মহানগর দায়রার আন্ডারে। নাটোরে যেহেতু মহানগর নাই, বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু রাজশাহী কোর্টের মহানগর আছে তো, ওরা ওই ভাগগুলো আমাদের কোর্টগুলোই আলাদা। মহানগরের কোর্ট বেশিরভাগ হচ্ছে আলাদা একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা এক্সটেনশন আছে, ওইখানে সাধারণত মহানগরের কোর্টগুলো বসে। আর জুডিশিয়ালের বিল্ডিং হচ্ছে 4 তলা, সরি 8 তলা, 8 তলা বিল্ডিং, ওটা টোটালটাই হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা বসে। আর সিভিল কোর্ট সব ওই 5 তলা কোর্টে, 5 তলায় আছে। আর 2-1টা কোর্ট না, সন্ত্রাস বিরোধী স্পেশাল, এই কিছু স্পেশাল কোর্ট আছে, আবার 3 তলা 3 শেড কোর্ট, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সারাউন্ড সিস্টেম আছে। আবার মেট্রোপলিটন 1 তলা একটা আছে, একটা টিনের ঘর, তার মধ্যে একটা মেট্রোপলিটন আছে। আবার ব্রিটিশ আমলের একটা বিল্ডিং আছে, ওটার আন্ডারে নারী শিশু আছে, তারপরে সাইবার আছে। আমার এখানে সব আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। দ্রুত বিচার আছে। হ্যাঁ, মানে একটা বিল্ডিং এ শুধু ক্রিমিনাল প্র্যাকটিস হবে, একটা বিল্ডিং এ শুধু সিভিল প্র্যাকটিস হবে। তাই তো হয়, রাজশাহী তাই অনেক ক্ষেত্রে তাই হয়। অনেক ক্ষেত্রে আসলে সব তো ওই সেম হয় না সব ক্ষেত্রে। যেমন আমি যদি রাজশাহীতে সিভিলের যে কোর্টটা, 5 তলা কোর্টটা সাধারণত সিভিল বসে, ওখানে শুধু সিভিল না, ওইখানে কয়েকটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও বসে। ঠিক আছে, ম্যাজিস্ট্রেটরাও বসে কয়েকজন, দায়রা আদালত বসে, দায়রা আদালত বসে। এটা হচ্ছে যে 3 তলাই, তো 3 তলায়, হ্যাঁ 3 তলায় হচ্ছে যে জেলা জাজের জেলা দায়রা জাজের হচ্ছে যে এজলাস। তো জেলা দায়রা জাজ তো সিভিল ক্রিমিনাল দুটাই করে। ঠিক আছে, আবার হচ্ছে বিভাগীয় আছে, বিভাগীয় কোর্ট আছে, ডিভিশনাল কোর্ট আছে, ওটাও আছে ওই বিল্ডিংয়ে। কিন্তু ওটার মধ্যে 8 তলা যেটা, ওটার মধ্যে আমি কোনো সিভিল কোর্ট দেখি নাই। 8 তলার মধ্যে সব ম্যাজিস্ট্রেট কোর্ট, সব ম্যাজিস্ট্রেট, কগনিজেন্স কোর্ট আছে, তারপরে হচ্ছে যে বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, এগুলো। আবার এই ডিসি কোর্টের এক্সটেনশনের মধ্যে, ডিসি কোর্টের মধ্যে এডিএম কোর্ট আছে, তারপরে হচ্ছে যে এনডিসি কোর্ট, এরকম কয়েকটা। আর তাছাড়া হচ্ছে যে মেট্রোপলিটনের যে একটা আছে ওখানে, MM4, MM5 ওইখানে, মেট্রোপলিটন 4-5 ওইখানে ডিসি কোর্টের এক্সটেনশন। এই হচ্ছে এখানকার আইন কানুন নিয়ম। আচ্ছা, 17 কথা বলছে যুগ্ম দায়রা জাজের অধীনস্থতা। ঠিক আছে, সকল যুগ্ম দায়রা জাজগণ কার অধীনে থাকবে? যুগ্ম দায়রা জাজগণ দায়রা জাজের আদালতে এখতিয়ার প্রয়োগ করেন, তারা ওই দায়রা জাজের অধীনস্থ হবেন। তার মানে যে এলাকায় যে দায়রা জাজের আন্ডারে কোনো যুগ্ম দায়রা জাজ থাকেন, তিনি তার অধীনস্থ হিসাবে কাউন্ট হবেন। নাটোরে আপনাদের যুগ্ম দায়রা জাজ কয়টা? দুইটা। তাহলে এই দুইটাই কার অধীন? সেশন জাজের অধীন, জেলা দায়রা জাজ যিনি তার অধীন। তারপর বলছে দায়রা জাজ যদি নিজে অনিবার্য কারণবশত অনুপস্থিত থাকে, তাহলে অতিরিক্ত দায়রা জাজ তার এই কার্যক্রম সম্পাদন করতে পারবে। কোনো কারণে যদি দায়রা জাজ না থাকেন, তাহলে তার কার্যক্রম নিয়ে করতে পারবে অতিরিক্ত দায়রা জাজ এই কাজ করতে পারবে। নিচের এই লাইন বুঝি না, এরূপ জজ এ ধরনের আবেদনপত্র সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করার এখতিয়ার থাকে। পুরোটা পড়েন। দায়রা জজ নিজে অনিবার্য কারণবশত অনুপস্থিত থাকলে বা কাজ করতে অক্ষম হলে কোনো অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ দ্বারা কোনো জরুরি আবেদনপত্র মীমাংসা, তাহলে বোঝা গেল কোন আবেদনপত্র মীমাংসা করবে? কোনো জরুরি আবেদনপত্র মীমাংসা থাকলে সেইগুলা ব্যবস্থা করতে পারবেন, এবং এই ধরনের আবেদনপত্র সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, যেটা যেই ক্ষমতা জেলা জাজ সেশন জাজের ছিল, সেই ক্ষমতাগুলো তিনি অ্যাপ্লাই করতে পারবেন। এডিশনাল সেশন জাজ যে থাকে তিনি অ্যাপ্লাই করতে পারবেন। 18তে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগ, ওইদিকে আমরা এদিকে জাজদের নিয়োগ করছি 12তে না, 11তে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করছি 11তে, 10-এ করছি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেওয়া হচ্ছে 18তে।
11 এবং 18 মিলিয়ে পড়বেন একসাথে, দেখবেন যে ইজি হয়ে যাবে 18টা। খুব বেশি কথা নাই। 18তে বলা আছে মেট্রোপলিটন এলাকার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের মধ্য থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য মেট্রোপলিটন নিয়োগ দিবেন, নিয়োগপ্রাপ্ত হবেন, এইভাবে লেখা আছে হবেন, শ্যাল বি অ্যাপয়েন্টেড। কে দিবেন এখানে সঠিকভাবে ডিরেক্টলি বলে দেওয়া নেই যে সরকার নিয়োগ দিবেন বা রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, কিন্তু বেসিক্যালি নিয়োগকে দিবেন, সরকার দিবেন। পরে আবার বলছে সরকার এক বা একাধিক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারবে এবং উক্ত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ কার্যবিধির অধীন বা বর্তমানে কার্যকর অন্য কোনো আইনের অধীন সরকারের নির্দেশ অনুসারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো ক্ষমতা প্রাপ্ত হবেন। 11তে আমরা যা দেখছি সেই 11 প্রথমে যে কথাটা বলছি, প্রথমে 1 এবং 2-এ যা বলছে এইখানে 18, 1 এবং 2-এর সেম কথাগুলাই বলছে, শুধুমাত্র পার্থক্য ওখানে বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা, এখানে বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা, আর কোনো পার্থক্য এখানে নাই। 19-এ অলরেডি বলে ফেলছি, বেঞ্চ সম্পর্কে বলা আছে, যেটা ওদিকে 15-তে বলা আছে সেই জিনিসই। তারপরে অধিক্ষেত্রের স্থানীয় সীমা, যে স্থানীয় সীমা কতটুকু হবে সেটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার জন্য নিযুক্ত তার অন্তর্গত সকল স্থানে তিনি এই এখতিয়ার প্রয়োগ করতে পারবেন। মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা তাদের অধিক্ষেত্রে যতটুকু এলাকা মেট্রোপলিটনের মধ্যে পড়বে সব স্থানে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তারপরে 21-এ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলা আছে, তিনি কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেই ক্ষমতাগুলো বলা আছে। তার মধ্যে একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের মধ্যে কাজ বন্টন, পরিচালনা এবং তাদের আদালতের কর্মপ্রণালী। কথা বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বেঞ্চ গঠন, এরূপ বেঞ্চ সময় বসার সময় ও স্থান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের অধিবেশন চলাকালে তাদের মধ্যে অভিমত, মানে ওইদিকে 16তে যা বলছে এখানে খ, গ এবং ঘতে সেই কথা বলছে। এখানে 16তে যে কথাগুলো আসছে সেই কথাগুলো এখানে আসছে হচ্ছে খ, গ এবং ঘতে, এই তিনটা জায়গায়। শুধুমাত্র ওখানে বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে, জুডিশিয়াল বেঞ্চের ক্ষেত্রে, এখানে বলছে হচ্ছে মেট্রোপলিটন বেঞ্চের ক্ষেত্রে। আচ্ছা, আর একটু সংক্ষেপে বলে দেই, 25 পর্যন্ত আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারপরের দিন থেকে নতুন কোনো চ্যাপ্টার। 22-এ বলছে জাস্টিস অফ দ্য পিস ফর দ্য মফস্বল এরিয়ার জন্য জাস্টিস অফ দ্য পিস, এই শব্দটা আপনারা মনে রাখবেন, জাস্টিস অফ দ্য পিস। এটা মানে হচ্ছে শান্তি রক্ষার বিচারক, কিন্তু এটাকে আমরা বাংলা করবো না, আমরা কি করবো জাস্টিস অফ দ্য পিস করবো, ঠিক আছে? এটা কি করবো আমরা 22 থেকে 25 ধারায় এই নিয়ে আলোচনা করা হয়েছে। বাইরে বাংলা করা হয়নি, এটাকে জাস্টিস অফ দ্য পিস হিসাবে লেখা হয়েছে। প্রথমে 22-এ বলছে মফস্বল এরিয়ার জন্য জাস্টিস অফ দ্য পিস। মফস্বল এরিয়ার জন্য কে জাস্টিস অফ দ্য পিস হবে? সরকার সরকারি গেজেটের প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে এই দায়িত্ব দিতে পারে, এই ক্ষমতা দিতে পারে। কাকে? যে কোনো ব্যক্তিকে। সরকার দুইটা শর্ত আছে, একটা হচ্ছে তাকে বাংলাদেশি হইতে হবে, আর একটা হচ্ছে বিদেশি নাগরিক হওয়া যাবে না, স্থায়ী নাগরিক, বুঝলেন? বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। হ্যাঁ, একটা আছে বাংলাদেশের বাসিন্দা হতে হবে, স্থানীয় বাসিন্দা, আপনাকে নাগরিক হতে বলে, বাসিন্দা হতে হবে, হয়তো আপনি তো বাসিন্দা, আপনি একই সাথে বাসিন্দা, আবার নাগরিক। এখানে বলছে বাসিন্দা, দ্বিতীয় কথা বলছে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক নন। অনেকের হচ্ছে এখানে কিছু রেস্ট্রিক্ট করে দিয়েছে, যেমন মোহাম্মদ আলী বাংলাদেশের নাগরিক ছিল, তাই না? চিনেন না মোহাম্মদ আলী? মোহাম্মদ আলী কেলে, উনি তো বাংলাদেশের নাগরিক ছিলেন না, ওনাকে নাগরিক করতে দেওয়া হয়েছে। তার মানে না, উনি বাংলাদেশের নাগরিক, কিন্তু ওনার টাইটেলে উনি বসবাস কি বাংলাদেশে করেন না। আবার অন্য দেশে ওনার নাগরিকত্ব রয়েছে। আবার বাংলাদেশে অনেক ব্যক্তি আছে যাদের নাগরিকত্ব আছে, হ্যাঁ, সে হচ্ছে যে আমেরিকান নাগরিক, ঠিক আছে? তো তাকে এই জাস্টিস অফ দ্য পিস দায়িত্ব দিতে পারবে না, আমাকে দিতে পারবে, আপনাদের মধ্যেও দিতে পারবে, কিন্তু তাকে দিতে পারবে না। কারণ তিনি স্থায়ী বাসিন্দা না, বা এবং তার কি আছে, অন্য দেশের নাগরিকত্ব রয়েছে। আচ্ছা,
সরকার এটা নিয়োগ করবে। কিভাবে নিয়োগ করবে? গেজেটের মাধ্যমে, সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে। তারপরে 23-24 নাই, 23-24 হচ্ছে বাতিল। এটা ছিল প্রেসিডেন্সি টাউনের জন্য। প্রেসিডেন্সি টাউন তো এখন নাই, আছে বোম্বে, মাদ্রাজ, এগুলো তো এখন আমাদের জন্য প্রযোজ্য না। যে সময় ছিল তখনকার সময় ছিল এটা আমাদের জন্য আছে। এক্স অফিসিয়াল জাস্টিস অফ দ্য পিস। এখানে বলা আছে এক্স অফিসিয়াল মানে কি? পদাধিকার বলে। মানে পদাধিকার বলে মানে কি? মানে আমি একটা পোস্ট হোল্ড করছি, সেই পদের অধিকার শুরু। যেমন আমাদের হেড হচ্ছে, উনি সবচেয়ে সিনিয়র, অ্যাজ এ রেজাল্ট উনি পদাধিকার বলে ডিপার্টমেন্ট হেড আপাতত। ঠিক আছে, তো এটা হচ্ছে পদাধিকার বলে। আমি একটা উদাহরণ দিলাম জাস্ট। ঠিক আছে, সবসময় যে উনি থাকবেন ব্যাপারটা এরকম না। এটা আমরা দেখি যে হেড বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে। অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো ভিত্তিতে চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো এক্স অফিসের মধ্যে বুঝিয়েছে পদাধিকার বলে। অন্য পদ আছে তার, সেই পদের অধিকার বলে বিভিন্ন এলাকায় জাস্টিস অফ দ্য পিস কে কে হতে পারে বলা আছে। সুপ্রিম কোর্টের প্রত্যেক কি বিচারক। এখানে বিচারক লেখা থাকতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকদেরকে আমরা কি বলি? বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারকগণ বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের যে কোনো স্থানের জাস্টিস অফ দ্য পিস হিসাবে পরিগণিত হবে, গণ্য হবে। সর্বোচ্চ এটা হাইকোর্টেরও হতে পারে, ডিভিশনেরও হতে পারে। ঠিক আছে, যে কোনো ডিভিশনের যে কোনো বিভাগের বিচারক হইলেই তারা সারা বাংলাদেশের জন্য কি হতে পারবেন? জাস্টিস অফ দ্য পিস হতে পারবেন। এবং দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে তিন জায়গার যিনি মহান ব্যক্তি। একটা হচ্ছে সেশন জজ, একটা হচ্ছে সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে সিএম। তারা নির্দিষ্ট অধিক্ষেত্রের মধ্যে তাদের যে অধিকার যে এখতিয়ারভুক্ত এলাকার মধ্যে তারা কি হতে পারবে? জাস্টিস অফ দ্য পিস হিসাবে পরিগণিত হবে। জি, কিন্তু স্যার আচ্ছা, এখানে বাইন ধারাতে বলছেন যে কোনো ব্যক্তিকে এই দায়িত্ব দিতে পারে, যে কোনো ব্যক্তিকে এই দায়িত্ব সরকার দিতে পারে, কোনো অসুবিধা নেই। যদি আর পদাধিকার বলে এরা থাকবেই, নির্দিষ্ট এলাকার জন্য পদাধিকার বলে এরা থাকবেই। এরকম হতে পারে কোনো এলাকায় যদি না থাকে, যখন আইন তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে প্রত্যেক এলাকার মধ্যে, ধরেন এখন প্রত্যেক এলাকার মধ্যে নাও থাকতে পারে এই জাস্টিস অফ দ্য পিস বা এই যে পদের কথাগুলো বললাম, তো সেই এলাকার জন্য একজন ব্যক্তিকে নিয়োগ করে দিতে পারে। এরকম তো সরকার পদাধিকার বলে, মানে এরকম পদাধিকার না, এরকম মানে স্পেশাল অনেক কিছুই নিয়োগ করে থাকে। এই যে মোসাফা ফারুক বিভাগ উপদেষ্টা হিসেবে কি আছে কি বলে? এটা বিশেষ ক্ষমতা বলে প্রজ্ঞাপনের মাধ্যমে। হ্যাঁ, এই যে বাংলাদেশে এখন যারা বিভিন্ন উপদেষ্টা হিসেবে আছে তাদের কি, তারা কি একটাও ক্যাডার থেকে নিয়োগ হয়েছে? এরকম এক একজন একটা সরকার তাকে উপযুক্ত মনে করছে, তাই কাউকে নিয়ে আসছে আর্মি থেকে, কাউকে নিয়ে আসছে খেলাধুলা থেকে, আনে নাই মনে করেন খেলাধুলা, কাউকে নিয়ে আসছে সিনেমা থেকে। ঠিক আছে, সিনেমা থেকে পড়াশোনা করতেছিল বিশ্ববিদ্যালয় থেকে, হ্যাঁ, কাউ গবেষক, কেউ গবেষক আছেন তাদেরকে ডেকে নিয়ে আসছে। তারপরে হচ্ছে যে বাইরে একটা ব্যাংকের কর্মরত ছিলেন, তাকে ডেকে নিয়ে বিডার চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে ডিপেন্ড, এটা সরকারের এই ক্ষমতাটা আছে। ঠিক আছে, অবশ্যই পারে, অবশ্যই পারে, পারে না? পারে তো। এখন আপনি যদি আপনার কি বলে এই যে বর্তমানে কে আছে, আসিফ আছে, মাহফুজ আছে, ওদের সাথে যদি আপনি সামহাও লিঙ্ক করতে পারেন, ওরা যদি একটা সিস্টেম করে প্রজ্ঞাপন দেয়, যেতে পারেন, আপনি অনেক কিছু হইতে পারেন, একান্ত সচিব হইতে পারেন, পার্সোনাল সেক্রেটারি হইতে পারেন,